দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর সেই অভিযানে 22 ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়ানোর ব্যাপারে পুতিনের হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব নতুন ড্রোন উৎপাদন করেছে রাশিয়া, ব্যবহার করেছে চীনা ইঞ্জিন। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিনে দ্বিতীয় রাষ্ট্রীয় সমাধান নিয়ে বৈঠকের আলোচনা স্পেনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হিজবুল্লাহর সেই অভিযানে 22 ইসরায়েলি সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আল-বাইন অভিযানে 22 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রে বরাবর দিয়ে এ তথ্য জানায় আল মায়াদিন। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননে হিজবুল্লাহর যোদ্ধারা গ্লাটি ঘটনেও ইসরায়েল সেনাবাহিনীর 8200 ইউনিটের বিরুদ্ধে চলমান এই হামলা অব্যাহত সফল হয়েছে। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে এই হিজবুল্লাহর এই অভিযান 22 জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং 74 জন আহত হয়েছে। এই হামলায় প্রতিক্ষে সম্প্রতি ইসরায়েল সেনাবাহিনীর 8200 ইউনিট কমান্ডোর তার পদত্যাগের ঘোষণা দেন। সূত্রগুলো জানায় হিজবুল্লাহ সফলভাবে 8200 গোয়েন্দা ইউনিটের লক্ষ্যভ্রষ্ট পরিণত করেছে। অভিযানটি হিজবুল্লাহ কমান্ডোর ফুয়াদ শুকরের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে পরিচালিত হয়েছে। বিশ্ব সূত্রে জানিয়েছে হিজবুল্লাহ 6টি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে এবং সেগুলো অন্যত নির্ভুলভাবে তেল আবিবের কাছে অব্যাহত গিলিড ঘটনীয় অব্যয় লক্ষ্যভ্রষ্ট ঘটনা ঘটে। হামলার পর ইসরায়েলি বাহিনীর ঘাঁটির চারপাশে কয়েক কিলোমিটার গভীর একটি কড়া নিরাপত্তা জারি করেন। হিজবুল্লাহর প্রধান হায়েম হামাস নাসরুল্লাহ অভিযানের পর প্রকাশ করে যে এই অভিযানের জন্য লক্ষ্য ছিল 8200 গোয়েন্দা ইউনিটের গিলাড ঘাঁটি। দ্বিতীয় লক্ষ্য ছিল আইন প্রশাসন বিমান প্রতিরক্ষা ঘাঁটি, যা লেবানন থেকে 75 কিলোমিটার এবং তেল আবিব থেকে 40 কিলোমিটার দূরে। নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ ড্রোনগুলো তার লক্ষ্যব্যস্ত সফলভাবে আঘাত করেছে। যদিও ইসরায়েল বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পাবে। উল্লেখ্য, গত 24 আগস্ট রাতে ইসরায়েলের উত্তর অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পষ্টভাবে লক্ষ্যভ্রষ্ট ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ এই সামরিক অভিযানকে আরো বর্বরতা বলে অভিযুক্ত করেছে সশস্ত্র গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। আরো জানিয়ে দিব ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়ানোর ব্যাপারে পুতিনের হুঁশিয়ারি। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের সংঘাতে সরাসরি জড়ানোর বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে দুর্বল ক্ষেপণাস্ত্র সরবরাহ করে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়া ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে নতুন হুঁশিয়ারির আশঙ্কা দিয়েছেন রাশিয়া যথাযথ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পশ্চিমা গণমাধ্যম খবরে বলা হয়েছে, দুর্বল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ভূখণ্ডে গভীরভাবে গোলাবর্ষণ করার অনুমতি পেলে ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের কাছে অনুরোধ করে আসছে। এই বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র টেলিভিশনকে পুতিন বলেছে, নাটো দেশগুলোর কর্মীরা কেবল এই ক্ষেপণাস্ত্র ব্যবহারগুলো উৎপাদন করতে পারে। ইউক্রেন সেনাদের পক্ষে এটি সম্ভব নয়, তাই ইউক্রেনের সরবরাহকে এসব অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়ার প্রশ্ন আসে না। রাশিয়া এসব অস্ত্র ছোড়ার অর্থ হচ্ছে নাটো দেশগুলো সরাসরি রাশিয়ার সাথে সামরিক সংঘাতে জড়িয়ে পড়া, তবে তাতে একটি
একটি করবে কিনা সেটিও এখন নির্ধারণের বিষয়। তিনি আরো বলেন, যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ নাটো দেশগুলো ইউরোপীয় দেশগুলোর সরাসরি সংঘাতে ছাড়া আর কিছু হবে না। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের মার্কিন অনুরোধ অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস, যার মধ্যে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবিরাস্ত আঘাত হানেছে সক্ষম এমন আমেরিকান অস্ত্র দিয়ে তৈরি ব্রিটিশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। আরো জানিয়ে দিব, নতুন ড্রোন উৎপাদন করছে রাশিয়া, ব্যবহার করছে চীনা ইঞ্জিন। এবার শুনুন বিস্তারিত। চীনা ইঞ্জিন ও যানযন্ত্র ব্যবহার করে দূরপাল্লা আক্রমণ সক্ষম ড্রোন উৎপাদন করে আসছে রাশিয়া। গার্জিটয় মডেলের এই ড্রোনটি ইউক্রেনের যুদ্ধে মোতায়েন করা হয়েছে। হাতে পাওয়া নথি ও ইউরোপীয় একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্রে বর্বরতা ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র নির্যুক্ত আলমাস অ্যান্টোনিও সহযোগিতা প্রতিষ্ঠান এজেন্ট কুয়ের 2023 সালে জুলাই থেকে 2024 সালে জুলাই পর্যন্ত 2500-এর বেশি পারগি ড্রোন তৈরি করেছে। চীনা প্রযুক্তি সংস্কার তৈরি এবং ড্রোনের অস্ত্রটি পূর্ব প্রকাশ করেননি। গার্পিয়া ড্রোনটি ইরানের শহীদ 136-এর সঙ্গে অনেকটাই সাদৃশ্য হলেও এতে চীনা তৈরি রিবোকেটো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে জানিয়েছে, গার্পিয়া ইউক্রেনের সামরিক ও বেসামরিক লক্ষ্য ব্যস্ত ব্যবহার হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিকদের হতাহতের ঘটনা ঘটেছে। তবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই ড্রোনগুলো রাশিয়ার দীর্ঘদিন ইরানি ডিভাইসের উপর নির্ভরশীলতা থেকে সরে আসার ইঙ্গিত দেয় বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞ স্যামুয়েল ডেনকেস। তিনি বলেন, যদি এটি সত্য হয় তবে রাশিয়া দেশীয় প্রযুক্তি ও চীনা যন্ত্রের উপর আরও নির্ভরশীল হতে পারে। ইউক্রেনের সীমান্তে কামডামের তথ্য অনুযায়ী রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 14,000 লক্ষ্য নিক্ষেপ করেছে। এর মধ্যে ইরানি শহীদ কামিজানের ড্রোন এবং রুশ তৈরি গোলার ল্যান্ডার ড্রোন রয়েছে। চীনা প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বেইন সামরিক উৎপাদনের অব্যাহত সম্ভাব্য সামরিক রপ্তানি অবকাঠামো নির্ণয় করা হয়। তবে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই। নটো মহাসচিব জেন স্টোফার সম্প্রতি চীনকে রাশিয়ায় যুক্ত সমর্থন বদ্ধ করতে আহ্বান জানিয়েছে। ইউক্রেনের যুদ্ধের জন্য চীনা যন্ত্রের ব্যবহার নিয়ে উদ্ধার জানিয়েছে গোয়েন্দা সংস্কার বলেছেন, রাশিয়া চীনের ড্রোন সরঞ্জামের রফতানি বন্ধ করা উচিত। আরো জানিয়ে দিব, ইসরায়েল ফিলিস্তিন দ্বিতীয় রাষ্ট্রীয় সাধারণ নিয়ে বৈঠক আয়োজন করেছে স্পেন। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নির্বসে দ্বিতীয় রাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্পেন শুক্রবার মুসলিম ও ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠক আয়োজন করেন। স্পেনীয় পররাষ্ট্র মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, বৈঠকটি গাজার জন্য আরব ইসলামিক কন্টেন্ট গ্রুপের সদস্য একত্রিত করবে। এর মধ্যে মিশর, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশ থাকবে। তবে কারা অংশ নেবে বিবৃতিতে তার বিদেশ তৈরি করা হয়নি। স্পেনীয় শীর্ষ কর্মকর্তা জেনেন মেজুদ আবেদন জানিয়েছে, এর মধ্যে মধ্যপ্রাচ্য মন্ত্রণালয় বৈঠকের আগে স্পেনীয় পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় সরকারি ভবন অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিশেষজ্ঞ প্রধান জোরেপ রোলেস আলোচনায় অংশ নেবেন। বিবৃতিতে আরো বলা হয়, মন্ত্রী পর্যায়ক বৈঠকে মধ্যপ্রাচ্যের শক্তি ও নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিজ্ঞ জোরদার করার প্রয়োজন এবং দ্বিতীয় রাষ্ট্রীয় সাধারণের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথে একটি আন্তর্জাতিক একত্র তৈরির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাবে। আলোচনা যে মাসে গোষ্ঠীর সাথে একটি কূটনৈতিক বৈঠকে আয়োজন করেছিল, সেখানে অংশগ্রহণের দ্বিতীয় রাষ্ট্রীয় সাধারণ এগিয়ে নিতে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা করা হবে, যা ইসরায়েলের আশপাশে পশ্চিম তীর এবং গাজায় উপত্যকায় ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র তৈরি করবে। হামাস পরিচালিত অঞ্চলের স্থানীয় মন্ত্রী জানায়, ইসরায়েলের নৃশংসতায়
হামলায় গাজা এখন পর্যন্ত 40,118 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে গাজায় অবরুদ্ধ বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী পরেন্দো জানছেন ইউরোপীয় কঠোর সমালোচনা একজন সানজে তাকরিদ স্পেন 58তম এবং নাওয়ের সাথে আনুষ্ঠানিকভাবে গাজা উপত্যকা এবং পশ্চিম তীর নিয়ে গঠিত একটি স্থগিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এই মাসের শুরুর দিকে তিনি ঘোষণা করেন বছরের শেষের দিকে প্রথম স্পেন ও ফিলিস্তিনের মধ্যে দ্বিতীয় ক্ষেত্র সুখ সম্মেলন অনুষ্ঠান হবে। তিনি আশা প্রকাশ করেন সম্মেলন স্পেন ও ফিলিস্তিনিদের মধ্যে বেশ কিছু সহযোগিতা চুক্তি সবই হবে।